মা নীলাদের বাড়ি এসে বলল তিনি গ্রামে ফিরে যেতে চান। আমি নীলার বাবার সাথে কথা বললাম আমার মা এখানে থাকবে না, উনি গ্রামে ফিরে যেতে চাইছেন, কাল আমি মাকে নিয়ে গ্রামে ফিরে যাব। নীলার বাবা না বললেন না, উনি শুধু বললেন আমি সাথে যেন নীলাকে নিয়ে যাই। পরের দিন আমি, মা আর নীলা গ্রামে আসলাম। আমি নীলাকে আমার পুরো গ্রাম ঘুরিয়ে দেখালাম। রাতের বেলা উঠোনে চাঁদের আলোতে বসেছিলাম। নীলা ও আমার পাশে এসে বসলো আর আমাকে বলল, সেদিন আপনি জানতে চেয়েছিলেন না আমার এত বড় সর্বনাশ কিভাবে হয়েছিল, তাহলে শুনুন আমার সর্বনাশের কথা। আমি খুবই সাধারণ একটা মেয়ে ছিলাম। যদিও আমার বাবার অনেক টাকা ছিল, তবুও আমি সাধারণ জীবনযাপন করতেই পছন্দ করতাম। একটি ছেলেকে নিজের চাইতে বেশি ভালোবেসেছিলাম, নিজের চাইতেও বেশি বিশ্বাস করেছিলাম। দিনটা ছিল সোমবার। ও আমাকে বলেছিল ঘুরতে যাবে আমাকে নিয়ে, তাই আমি আর 7-5 না ভেবে ওর সাথে ঘুরতে চলে গিয়েছিলাম। ও আমাকে ঘোরার নাম করে গাড়িতে করে একটা নির্জন জায়গায় নিয়ে গিয়েছিল। সেখানে ওর বন্ধুরা আগে থেকেই দাঁড়িয়েছিল। তারপর ওরা সবাই মিলে এই পর্যন্ত বলে থেমে গেল। আমি বললাম, আর বলতে হবে না, বুঝে গেছি। নীলা কথাগুলো শেষ করে খুব কাঁদছিল। নীলার 2 চোখ দিয়ে যেন বৃষ্টির মতন পানি পড়ছে। আমি নীলাকে বললাম, প্লিজ কাঁদবেন না, আপনি কাঁদলে আমার খুব খারাপ লাগে। নীলা কান্না যেন কোনোভাবেই থামছে না। আমি নীলাকে বললাম, আপনার সাথে যা হয়েছে তাতে আপনার কোনো দোষ নেই। আপনি কাউকে বিশ্বাস করেছিলেন, সে আপনার বিশ্বাসের মর্যাদা দিতে পারেনি। ওরা হলো মানুষরূপী জানোয়ার, যারা মেয়ে দেখলেই হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে। আমি আরও জিজ্ঞাসা করলাম, পুলিশের কাছে যাননি? নীলা বলল, না, যায়নি। আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু কেন? নীলা বলল, গিয়ে কি হতো, এতে আমার কলঙ্কের বোঝাটা আরও বেড়ে যেত। আমি বললাম, কাজটা আপনি মোটেও ঠিক করেননি। এভাবে ওদের ছেড়ে দিলে ওরা আপনার মতন আরও অনেক নীলার জীবন নষ্ট করে দেবে। নীলা আর কিছু বলল না, মাথাটা নিচু করে রইল। ঠিক সেই সময় মা আমাদের ডাকছেন। মা বলছেন, জুনায়েদ, বৌমাকে নিয়ে খেতে আয়, রান্না হয়ে গেছে। আমি বললাম, হ্যাঁ মা, আমরা আসছি। নীলাকে নিয়ে খাবার ঘরে চলে আসলাম। আজ মা অনেক কিছু রেঁধেছে। নীলা এত ভালো ভালো রান্না দেখে খুবই অবাক হয়ে গেল। আর মাকে বলল, মা, আপনি আমাকে এগুলো রান্না করা শিখিয়ে দেবেন? মা বলল, কেন শেখাবো না মা, তুমি আমার ছেলের বউ, আমার মেয়ের মতো। নীলা হাতে মেহেন্দি পড়েছিল, তাই খেতে পারছিল না। আমার মা নীলাকে খাইয়ে দিল। খেয়াল করলাম নীলার চোখের কোণে জল এসে 1 ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ল। মা জিজ্ঞাসা করল, কাঁদছো কেন মা? নীলা বলল, কেউ কখনো এভাবে খাইয়ে দেয়নি মা, আমার তো মা নেই, তাই। মায়ের আদর কি আমি জানি না। সে ছোটবেলায় মাকে হারিয়েছি, বাবাই আমার সব। উনি আমাকে ছোট থেকে মানুষ করেছে। মা নীলাকে তার বুকে জড়িয়ে নিল আর বলল, কে বলেছে তোমার মা নেই? আজ থেকে আমিই তোমার মা, আজ থেকে তুমি আমাকে তোমার মা বলবে, মা ভাববে। নীলা মাকে জড়িয়ে ধরে খুব কাঁদলো। মা আর নীলার এমন ভালোবাসার সম্পর্ক দেখে আমার খুব ভালো লাগলো। আর মনে মনে ভাবছি, মেয়েটার মনটা অন্তত ভালো হয়ে গেল। যাক, ওর দুঃখটা একটু হলেও কমেছে তো। আমরা খাওয়া শেষ করলাম। মা বলল, তোমরা দুজনে পাশের রুমে গিয়ে শুয়ে পড়ো, আমি বিছানা করে দিয়ে এসেছি। আমি নীলাকে নিয়ে ওই রুমে চলে গেলাম। আমি মাটিতে একটা বিছানা করলাম আর বললাম, আপনি উপরে শুয়ে পড়ুন আর আমি নিচে শুয়ে পড়ব। নীলা উপরে শুয়ে পড়লো আর আমি নিচে। নীলা আমাকে বলল, আপনাকে একটা কথা বলবো? আমি বললাম, হ্যাঁ বললো। নীলা বলল, আপনি খুব ভাগ্যবান, কারণ আপনার মা আছে। আমি বললাম, হ্যাঁ, আমি আমার মাকে অনেক ভালোবাসি। নীলা বলল, আপনি আমাকে বললেন না তো আপনি আমাকে কেন বিয়ে করেছেন? আমি বললাম, আপনি জানতে চান আমি আপনাকে কেন বিয়ে করেছি? নীলা বলল, হ্যাঁ, আমি জানতে চাই। আমি বললাম, তাহলে শুনুন, আমি আপনাকে টাকার জন্য বিয়ে করেছি। নীলা আমার কথাটা শুনে বলল, ছি, আপনি টাকার জন্য আমাকে বিয়ে করেছেন? তার মানে আপনি আমাকে দয়া করেছেন? তার মানে আপনি আমাকে দয়া দেখিয়েছেন? আমি বললাম, আপনি আমাকে ভুল বুঝবেন না, আসলে আমার মায়ের অপারেশনের জন্য অনেক টাকার দরকার ছিল। সেই টাকাগুলো আপনার বাবা আমাকে দিয়েছেন,
তার বিনিময়ে আপনাকে আমার বিয়ে করতে হয়েছে। বলতে পারেন টাকার জন্যই আমি আপনাকে বিয়ে করেছি। আমি কথাগুলো শেষ করে ভাবলাম এগুলো শুনে নীলা হয়তো আমাকে আর বেশি ভুল বুঝবে না, কিন্তু নীলা কোনো কথা বলছে না। আমি নীলাকে ডাকলাম, জিজ্ঞাসা করলাম কথা বলছেন না কেন, রাগ করলেন নাকি? নীলা বলল, আর কোনো অভিযোগ নেই, কারণ আপনি আপনার মাকে বাঁচিয়েছেন তাই। আমি মনে মনে খুব খুশি হলাম আর বললাম, আপনি ঘুমিয়ে পড়ুন। একটু পর মাথাটা তুলে দেখলাম নীলা একটা ছোট বাচ্চার মতো গুটিসুটি মেরে শুয়ে আছে। কি বলবো আপনাদের, কি যে মায়াবী দেখাচ্ছিল ওর মুখখানা। দেখলাম কাঁথা ছাড়া শুয়ে আছে নীলা। আমি একটা কাঁথা নিয়ে তার শরীরে জড়িয়ে দিলাম। প্রায় 30 মিনিটের মতো করে নীলার পাশে দাঁড়িয়ে ওকে দেখছিলাম। ওকে দেখে আমার মনের শান মিটছিল না। একটু পর আমিও শুরু করলাম। খুব ভোরে আমি ঘুম থেকে উঠে পড়লাম। উঠে বাথরুমে গেলাম গোসল করতে, কিন্তু ভুল করে বাথরুমের দরজা লক করতে ভুলে গেছি। আমি গোসল করছিলাম আর হুট করে নীলা ঘুম থেকে উঠে বাথরুমে ঢুকে পড়ল। ভাগ্যিস শর্টটা প্যান্ট পরে গোসল করছিলাম, নয়তো কী যে হয়ে যেত বলুন তো। নীলা বাথরুমে ঢুকেই চোখ দুটো বন্ধ করে নিল আর বলল, সরি সরি সরি, আমি বুঝতে পারিনি ভিতরে আপনি ছিলেন, আমি দুঃখিত। আমি লজ্জায় শেষ, আমি কি বলবো বুঝতে পারছি না। নীলা বাথরুম থেকে বাইরে চলে আসলো। আমি গোসল শেষ করে বাইরে এলাম, কিন্তু আমি এতটাই লজ্জা পেয়েছি যে নীলার মুখের দিকে তাকাতেই পারছিলাম না। নীলা মাথা নিচু করে মিটিমিটি হাসছে। আমি নীলাকে বললাম, কি করছিলেন বলেন তো? বাথরুমে একটু নক করে ঢুকবেন না? নীলা আমাকে বলল, সব দোষ তো আপনার, আপনি বাথরুমের দরজা লক করবেন না? আমি কি করে বুঝবো যে ভিতরে আপনি আছেন? আমি বললাম, হ্যাঁ তাও ঠিক বলেছেন, সরি, আসলে ভুলে দরজা লক করতে ভুলে গিয়েছিলাম। নীলা একটু হেসে বলল, আরে ঠিক আছে, আমি কিছু মনে করিনি। মা আমাকে আর নীলাকে ডাকছে, মা বলছে খেতে আয় তোরা দুজনে। আমি নীলাকে বললাম, চলুন, মা খেতে ডাকছে। খাবার টেবিলে নীলা বারবার আমার দিকে তাকাচ্ছিল, কিন্তু আমার খুব লজ্জা লাগছিল ওই বাথরুমে ঘটনার পর থেকে, তাই আমি নিচের দিকে তাকিয়ে খাচ্ছিলাম। হঠাৎ মা বলল, তোরা তো শহরে থাকবি, নীলা তো নিজের হাতে খেতে পারে না, তুই ওকে খাইয়ে দিবি কিন্তু। আমি বললাম, কি বলছো এইসব মা? মা বলল, হ্যাঁ। মা আরও বলল, তুই ওকে খাইয়ে দিতে পারবি তো? আমি কোনো কথা বলছি না। মা বলল, আচ্ছা আমার সামনে তুই ওকে একবার খাইয়ে দে তো। আমি বলছি, এক্ষুনি কেন মা? মা রেগে বলল, যা বলছি তাই কর। আমি আবার মায়ের কথার অবাধ্য কখনো হইনি, কিন্তু আমার খুব লজ্জা লাগছিল। আমি চোখ বন্ধ করে নীলার মুখে খাবার তুলে নিলাম। নীলা শুধু একটু একটু হাসলো। মা বলল, এই তো, এবার ঠিক আছে, ঠিক এইভাবেই ওকে প্রতিদিন তুই খাইয়ে দিবি। কিন্তু মাকে এখনো পর্যন্ত বলা হয়নি যে নীলা একটা ধর্ষিতা মেয়ে। আমি জানি না মা এই কথা শোনার পরে নীলাকে বউ হিসাবে মেনে নেবে কি না, কিন্তু এই কয়েকদিনে নীলার প্রতি আমার একটা অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়েছে। আর ও যে একটা ধর্ষিতা মেয়ে, এই কথা ভাবতেই ওর জন্য আমার মনটা মায়ায় ভরে যায়। আমি জানি না আমার কেন এমন অনুভূতি হচ্ছে, কেন ওর জন্য আমার এত মায়া হয়। ও কাঁদলে আমার এত খারাপ লাগে কেন জানি না। আমি হয়তো নীলাকে ভালোবেসে ফেলেছি, এইসব ভাবতে ভাবতে আমি মনে মনে হাসছিলাম। তখন নীলা রুমে এসে গেল আর আমাকে বলল, কি ব্যাপার, এত খুশি খুশি লাগছে যে আপনাকে? আমি একটু শরম পেলাম, বললাম, না মানে তেমন কিছু না। আমি মনে মনে ভাবতে থাকলাম, ভালোবাসা কাকে বলে? নীলার প্রতি আমার যেটা কাজ করছে ওটা কি ভালোবাসা বলে বুঝি? খাওয়া দাওয়া শেষ করে আমি নিচে আর নীলা উপরে শুয়েছিলাম। আমি নীলাকে বললাম, একটা কথা জিজ্ঞাসা করব আপনাকে? নীলা বলল, করুন। আমি নীলাকে জিজ্ঞেস করলাম, কিছু মনে করবেন না তো? নীলা বলল, না কিছু মনে করব না, বলুন। আমি বললাম, আচ্ছা ভালোবাসা কাকে বলে আপনি কি জানেন? নীলা আমার প্রশ্নটা শুনে একটু অবাক হলো আর বলল, হঠাৎ এই প্রশ্ন যে, কাউকে ভালোবেসে ফেললেন নাকি? আমি বললাম, আরে না, এমনি জানতে ইচ্ছা হলো তাই বললাম। বলুন না, ভালোবাসা কাকে বলে? নীলা বলল, যখন আপনি মন থেকে কাউকে চাইবেন, যাকে ছাড়া আপনার দুনিয়া আঁধার,
যাকে না দেখলে আপনার কিছুই ভালো লাগবে না, যার কষ্টে আপনার কষ্ট, তাকেই বলে ভালোবাসা। তবে অনেক সময় ভালোবাসাগুলো একতরফাও হয়।